অথবা হয়তো তিতলিকে নিয়ে অনেক টেনশনে আছেন। এত শত না ভেবে হসপিটাল থেকে বেরিয়ে পড়লাম, আবার সেই কারাগারে বন্দী হওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। নিঝরে বাসার সামনে এসে কলিং বেল চাপতেই একটা মেয়ে এসে দরজা খুলে দিল। নিঝরকে আশেপাশে কোথাও দেখলাম না, হয়তো বাসায় নেই। যাক, ভালো হয়েছে, কিছুক্ষণ সময় একটু শান্তিতে কাটাবো। সিঁড়ি বেয়ে দোতলার ঘরটায় চলে গেলাম। ঘরে দরজা ঠেলে ভেতরে ঢুকে লাইট অন করতেই আমার চোখ কপালে উঠে গেল। পুরো ঘর ফুল দিয়ে সাজানো, ঠিক বাসর ঘরের মতো। তার মানে কি উনি সকালে যা বলেছিলেন সেটাই করতে চাচ্ছেন? হুম, এতদিন যার কাছে থেকে দূরে দূরে পালিয়ে এসেছি, আজ তার হাতে নিজেকে সঁপে দিতে হবে। বুকের বাঁ পাশে চিনচিনি ব্যথা হচ্ছে। বাসরাত প্রতিটা মেয়ের নতুন জীবনের প্রথম ধাপ। হাজারো স্বপ্ন থাকে এই রাতটা নিয়ে মেয়েদের। আর আমার জীবনে এই রাতটা সবচেয়ে কষ্টের দের মধ্যে একটি হতে চলেছে। অসংখ্য গোলাপের পাপড়ি দিয়ে সাজানো বিছানায় বসে আছি। পরনে নিঝরের দেওয়া লাল শাড়িটা। নতুন বইয়ের কোনো লক্ষণ আমার মধ্যে আছে বলে আমার মনে হয় না। রূপা আপুর ফুলসজ্জায় দেখেছিলাম আপুকে অনেক গয়নায় মুড়িয়ে বড় একটা ঘোমটার নিচে বিছানায় ঠিক মাঝখানে বসিয়ে রাখা হয়েছিল। আর আমি শাড়ির আঁচলের ঠিক নেই, গহনার বালাই নেই, ঘোমটা সে তো অনেক দূরে থাক। আমার মতো কোণে আর কেউ দেখছে? দরজা খোলার শব্দে পেছনে ফিরে তাকালাম। দরজায় হেলান দিয়ে বাঁকা চোখে আমার দিকে তাকিয়ে আছেন নির্ঝর। তার পরনে একটা ব্ল্যাক টি শার্ট আর গ্রে কালারের ট্রাউজার। চুলগুলো বাম হাত দিয়ে পেছনের দিকে মেলে দিয়েছেন, আমার দিকে এগিয়ে আসছেন। বসা থেকে দাঁড়িয়ে গেলাম আমি। কেন যেন ভীষণ ভয় করছে। নিঝর যত আমার কাছে আসছেন ততই আমার শরীর কেঁপে কেঁপে উঠছে। পিছিয়ে যাওয়ার শক্তি পাচ্ছি না। স্থির হয়ে বিছানার সামনে দাঁড়িয়ে আছি। উনি আলমিরার দিকে এগিয়ে গিয়ে আলমিরা থেকে একটা কাগজ বের করলেন। ওনার মুখোমুখি হতে চাইনি, তাই পাশ কাটিয়ে ওয়াশরুমের দিকে যাওয়ার জন্য এগিয়ে গেলেন উনি। পেছন থেকে আমার হাত চেপে ধরলেন। হাতটা সম্ভবত দ্রুত বিট করছে, কপাল বেয়ে চিকন ঘাম ঝরছে। হয়তো ভয়ে এমনটা হচ্ছে। আজ আর আমার শেষ রক্ষা নেই। আজ আর আমার শেষ রক্ষা হবে না। আজ নিজেকে ওনার হাতে সঁপে দেওয়া ছাড়া আর কোনো পথ আমার কাছে খোলা নেই। উনি আমার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিলেন। আশ্চর্যজনকভাবে আমি ওনাকে নিজের বাহু ধরে জড়িয়ে নিলাম। আশ্চর্যজনকভাবে উনি আমাকে নিজের বাহু ধরে জড়িয়ে নিলেন। আজ নিঝড়ের স্পর্শে কোনো হিংস্রতা নেই, নেই কোনো ঘৃণা, আছে শুধু ভালোবাসা। কেন যেন মনে হচ্ছে আজ ওনার ভালোবাসার জোয়ারে আমাকে ভাসিয়ে নিয়ে যাবেন। আমি ওনার ব্যবহারে অবাক দৃষ্টি ওনার মুখপানে তাকিয়ে আছি। উনি চোখ বন্ধ করে আছেন। ঠিক সেই বন্ধ চোখের আড়ালে দুই ফোঁটা পানি তার গাল বেয়ে পড়ছে। নিজরের গালে হাত দিয়ে পানি মুছে দিতেই গেলেই উনি চোখ খুলে ফেলেন। নিজরের চোখ দেখে আমার আত্মা পর্যন্ত কেঁপে উঠল। ওনার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে আছে, যেন আমার চোখ দিয়ে আগুন ঝরছে। ভালোবাসার শক্তি বাহুডোর ক্রমশ কষ্টদায়ক শিকলে পরিণত হচ্ছে। মনে হচ্ছে নির্ঝর তার সমস্ত শক্তি দিয়ে আমাকে চেপে ধরেছে। আমি ব্যথা পাচ্ছি, কিন্তু ওনার সেই দিকে কোনো খেয়াল নেই। সে আগের মতোই রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আচমকা নির্ঝর আমাকে তার বুক থেকে সরিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলেন। নির্ঝরের হঠাৎ পরিবর্তন হওয়ার রূপটা বুঝতে পারছি না। এইমাত্রই তো মনে হয়েছিল উনি আমাকে ভালোবাসেন, আর এখন? ভেবেছিলে নির্ঝর আহমেদ চৌধুরী তোমার মতো একটা রাস্তার মেয়ের প্রেমে পড়ে গিয়েছে, নাকি ভেবেছিলে এইভাবে আঁচল ফেলে চুলকুলে আমাকে সিডিউস করবে? কোনটা? আমি কিছুই ভাবিনি, আর আপনার ভালোবাসা আশাও করি না। আশা করা উচিত নয়, তুমি সেটার যোগ্য নও। নাও গেট আপ অ্যান্ড সাইন দিস পেপারস। কিসের কাগজ এগুলো? তোমার আর আমার কন্ট্রাক্ট ম্যারেজের কাগজ। এটাতে লেখা আছে 3 মাস পর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। কন্ট্রাক্ট ম্যারেজ? কেন, ভুলে গেলে নাকি? দুপুরে না বললাম 3 মাসের জন্য বিয়ে করব? আর তুমি তো জানোই আমার কত টাকা। সেই টাকা দিয়ে নিমিষেই পেপারস রেডি করে ফেললাম। নিঝরে দেওয়া কাগজগুলো আমার হৃদয় ক্ষত বিক্ষত করে দিচ্ছে। বাসর রাতেই নিজের ডিভোর্স পেপারে সই করতে হবে আমাকে? এমন ভাগ্য নিয়ে একটা মেয়ে পৃথিবীতে আসে,
আমি কি সত্যি এত খারাপ একটা মেয়ে যে আমার ভাগ্য কেন কোনোদিন সুখ বেশি দিন টিকে না? কোন খেয়ালে ডুব দিলে? সাইন দ্য পেপারস ফাস্ট। দুই চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া পানি তাহলে মুছে নিয়ে কাঁপা কাঁপা হাতে সই করে দিলাম। আমার তালাক নামাই। বৈবাহিক জীবন শুরু করার আগেই তালাকের চুক্তি করে নিলাম। অবশ্য ওনাদের দোষ না এতে। উনি তো আগেই বলেছিলেন 3 মাসের জন্য আমাকে বিয়ে করবেন। আমিও সেই শর্তে রাজি হয়েই টাকাটা নিয়েছিলাম। নিজের মনকে যতই মানাচ্ছি যে সব হওয়ারই ছিল, তবুও কেন যেন বুকের বাঁ পাশটায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে কলেজাটা ছিঁড়ে বেরিয়ে আসবে। কিছুক্ষণের মধ্যে নিজেকে যথাসম্ভব স্থির রাখছি। চোখের পানিও আটকে ধরে রেখেছি। নির্ঝরের সামনে কিছুতেই নিজেকে দুর্বল দেখানো যাবে না। নিজের কন্ট্রাক্টের কাগজগুলো সযত্নে আলমারিতে রেখে আমার দিকে এগোতে লাগলেন। কিছুক্ষণ আগেও তার হাত থেকে পালানোর চেষ্টা করছিলাম, কিন্তু এখন আর শক্তি নেই। এক টুকরো কাগজ আমার সব শক্তি শুষে নিয়েছে। তিনি আমার কাছে এসে আচমকা আমাকে 5 কোলে করে তুলে নিলেন। আমাকে কোলে নিয়ে উনি ব্যালকনির দিকে হাঁটা ধরলেন। কিছুই বুঝতে পারছি না উনি কী করতে চাইছেন। উনি আমাকে ব্যালকনি ঠিক মাঝ বরাবর নিয়ে গেলেন, ঠাস করে নিচে ফেলে দিলেন। নিচে পড়তেই আমি ব্যথায় কুঁকিয়ে উঠলাম। কোমরে ভীষণ ব্যথা পেয়েছি। এভাবে এত উঁচু থেকে ফেলে দেওয়ায় এটাই তোমার আসল জায়গা। টাকার লোভে আমাকে বিয়ে করেছো না, এখন বুঝবে এই বিয়ের মজা। মাত্র 3 মাস তুমি আমার কাছে থাকবে। এই 3 মাসে তোমাকে কষ্ট জিনিসটা হাড়ে হাড়ে টের পাইয়ে দেব। নির্ঝর আমার পাল্টা উত্তরের আশায় দাঁড়িয়ে আছেন, কিন্তু আমি চুপ করে আছি। প্রতিবার এই তর্ক আর ভালো লাগে না। উনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উত্তর না পেয়ে সেখান থেকে চলে গেলেন। যাওয়ার সময় গ্লাস লক করে গেছেন, যাতে আর আমি ভেতরে ঢুকতে না পারি। আকাশে ঘেরা মেঘেরা আকাশে মেঘেরা জড়ো হচ্ছে ধীরে ধীরে। হয়তো কিছুক্ষণের মধ্যেই আকাশের বুক চিরে অজস্র জলরাশি নেমে ধরাকে ভিজিয়ে দেওয়ার কাজে লেগে পড়বে। আমার ধারণাকে সত্যি প্রমাণ করে দিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি সৃষ্টি হলো। বেলকনিতে কোনো ছাউনি নেই। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ভেজা ছাড়া আর কোনো উপায় আমার কাছে নেই। বৃষ্টির পানি আর আমার চোখের পানি একে অপরের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। জানি না কতক্ষণ ভিজেছিলাম আর কখন জ্ঞান হারিয়ে ফেলেছি। ঘুম ভাঙতেই নিজেকে নির্ঝরের বিছানায় আবিষ্কার করলাম। ব্ল্যাঙ্কেটে জড়ানো গায়ে রাতের শাড়িটাও চেঞ্জ, চুলগুলো এখনও খানিকটা ভেজা। মানে ভোরের দিকে আমাকে ঘরে এনেছেন নির্ঝর? ঘড়িতে 8টা বাজে। হয়তো অফিসের জন্য বেরিয়ে পড়েছেন উনি। বিছানা ছেড়ে উঠে আলমিরা খুলতেই আমি হতবাক। পুরো আলমারির অর্ধেকটা জুড়ে মেয়েদের জিনিসপত্র। উনি হয়তো করেছেন সব। একটা দীর্ঘশ্বাস ফেলে একটা শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। নিঝর বাড়িতে না থাকার সুযোগটা তিতলিকে দেখার জন্য বেরিয়ে পড়লাম, কিন্তু হসপিটালে গিয়ে যা শুনলাম তাতে মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তিতলি নামের কোনো পেশেন্ট হার্ট ট্রান্সপ্ল্যান্টের জন্য এই হসপিটালে ভর্তিই ছিল না। হসপিটাল রেকর্ডস যদি বিশ্বাস করি, তাহলে এতদিন যা হয়েছে তা কি ছিল? তন্ময় নিজে আমাকে বলেছিল তিতলি অসুস্থ। আমি নিজে তিতলির হাসপাতালে ভর্তি করে দেখেছিলাম। আর ভাবতে পারছি না, মাথা ঘুরছে আমার। এসব কি হচ্ছে? তিতলির জন্য আনা টাকা? তাহলে কি তন্ময় আমাকে ধোকা দিয়ে টাকাগুলো নিয়েছে? তিতলির অসুস্থতার মিথ্যে কথা বলেছে আমাকে, নাকি তিতলির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে? না, আমাকে সবটা জানতে হবে। তন্ময়ের সাথে কথা বলতে হবে। হাসপাতাল থেকে সোজা তন্ময়ের বাড়িতে এসে উঠলাম। তন্ময়ের বাড়ির সদর দরজা খোলা থাকায় ডাকাডাকি না করে সোজা ভেতরে ঢুকে পড়লাম। ড্রয়িং রুমে সোফায় তন্ময় বসে আছে। তার কোলে একটা মেয়ে বসে ঠোঁটে অনবরত চুমু খেয়ে যাচ্ছে। মেয়েটি আমার বয়সী। তাদের এই অবস্থায় দেখে তাদের মধ্যকার সম্পর্কটা ভালোই আন্দাজ করতে পেরেছি। এই তাহলে তন্ময়ের আসল চেহারা। আর এতদিন যে আমার প্রতি বিশ্বাস আর মায়ার নাটক করেছেন। তন্ময় আমাকে দরজার সামনে দাঁড়ানো দেখে ধরফড়িয়ে উঠে দাঁড়ালো। তার থেকে মেয়েটি কোনো মতে মুখ লুকিয়ে সেখান থেকে পালিয়ে গেল। তন্ময় ভূত দেখার মতো চমকে আমার দিকে তাকিয়ে আছে। এটাই তাহলে আপনার আসল রূপ, তাই না? কেন করলেন তন্ময়? কেন আমার সাথে এত বড় খেলা খেললেন? তৃষ্ণা, তুমি ভুল ভাবছো, বিশ্বাস করো। বিশ্বাস? হ্যাঁ, তাও আবার আপনাকে? আমার নিজের চোখকে আমি কিভাবে অবিশ্বাস করব?
আপনি এতটা রিচ? আপনি এসব ছি। আমাকে ক্ষমা করে দাও তৃষ্ণা, আমি ভুল করে ফেলেছি। আসলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। তুমি তো জানো, রূপা যাওয়ার পর থেকে একা ছিলাম। ভেবেছিলাম সেদিন তোমার সাথে বিয়ে হলে একজন সঙ্গী পাবো, কিন্তু বিয়েটাও হলো না। আর আজ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরেই ক্ষমা করে দাও তৃষ্ণা।